আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যেতে চাই। ঘটনাটা একটা লাশবাহী ভ্যানকে কেন্দ্র। ঘটনাটা আমাদের কাছে জুলফিকার ভাই পাঠিয়েছে। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অবশ্যই ভালো আছেন। তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছি। ইউটিউবে আপনাদের একটা এপিসোড আমি শুনেছিলাম, তাই আমিও ভাবলাম আমার কাছে থাকা এই ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই। ঘটনাটা আমাদের এলাকার এক ভ্যান চালকের কাছ থেকে আমি শুনেছি। সঙ্গত কারণে আমি আমার বাসার ঠিকানাটা দিলাম না, আর সেই ভ্যান চালকেরও কোনো ঠিকানা দিলাম না। আমি যেভাবে সেই ভ্যান চালকের কাছ থেকে ঘটনাটা শুনেছি আমি ঠিক সেভাবেই লিখে পাঠাচ্ছি। আমি প্রায় 10 থেকে 15 বছর যাবৎ ভ্যান চালাই। আমি আমার জীবনে অনেক লাশকে আমার ভ্যানে তুলেছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু একদিন একটা অন্যরকম ঘটনা ঘটে আমার সাথে। কোনো একদিন আমি সকালবেলা আমার ভ্যানটা নিয়ে বের হই, কিন্তু আশ্চর্যের বিষয় সেদিনকে আমি কোনো ভাড়া পাচ্ছিলাম না। এভাবেই প্রায় রাত 8টা বেজে যায়। আমি শুনেছিলাম আমার এলাকার 2-3 এলাকা পরে একটা মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমি ভুলবশত সেই রাস্তা দিয়ে আসছিলাম। এমন সময় কিছু পুলিশ আমার গাড়িকে আটকে দেয়, আর তারা বলে লাশটাকে সদর হসপিটালে নিয়ে যেতে হবে। আমি প্রথমে তাদেরকে না বলে দিই। আমাকে মোটা অঙ্কের ভাড়া অফার করে, যার কারণে আমিও কোনো কিছু না ভেবে লাশটাকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। তবে আমি পুলিশের কাছে একটা শর্ত দিয়েছিলাম যে যতখানি রাস্তা যাব তারা যেন আমার সাথে সাথেই যায়, কারণ আমি রাতের বেলা কখনোই লাশ টানি। আজকেই আমি প্রথম রাতের বেলা লাশ টানছি। আমি শুনেছি এরকম রাতের বেলায় লাশ টানতে গেলে অনেক ঘটনা ঘটে, তাই আমি সেই পুলিশদেরকে সরাসরি বলেই আমার সামনে সামনেই আপনাদের থাকতে হবে, অথবা আমার পেছনে থাকতে হবে। পুলিশেরা ভৌতিক কথা শুনে হেস করে উড়িয়ে দেয়, কিন্তু আমি আমার সত্যতে অটল থাকি। তারা রাজি হয়ে যায়। পুলিশগুলো আমাকে বলে তারা আমার সামনে সামনে যাবে, আমি তাদের পেছনে পেছনে সদর হসপিটাল পর্যন্ত যাব। যেই কথা সেই কাজ। আমি মেয়েটাকে চিনতাম না, কিন্তু আমি শুনেছি মেয়েটা বীভৎস রকমের কালো ছিল, আল্লাহর সৃষ্টি, তাই এর ওপরে কারো কোনো হাত নেই। আমি লাশটাকে দেখিও নি। আমি শুধু দেখলাম একটা একটা বিছানার চাদরে মুড়িয়ে একটা লাশ আমার ভ্যানে তোলা হলো। তারপরে পুলিশের গাড়ি আমার সামনের দিক দিয়ে স্টার্ট করে চলে গেল। আমি পুলিশের গাড়ির পেছনে পেছনেই যাচ্ছি। রাস্তাটা খুব একটা ভালো ছিল না, গ্রামের রাস্তা, একেবারেই কাঁচা রাস্তা। তার উপরে বর্ষার পানিতে রাস্তাটা কাদো কাদো হয়ে গিয়েছিল, আর তার উপরে মোষের গাড়ি যাওয়ার কারণে রাস্তার বেশ কিছু জায়গায় উঁচু নিচু হয়ে আছে। কোথাও কোথাও অনেক বড় বড় গর্তও আছে। আমি আস্তে আস্তে সেই লাশটা নিয়ে আমার ভ্যান চালিয়ে সদর হসপিটালের দিকে আগাচ্ছি। ভ্যানের গতি কম থাকায় পুলিশের গাড়ি একটু বেশি দূরে থাকে। এভাবে কিছুক্ষণ রাস্তা চলতে চলতে আমি দেখলাম পুলিশের গাড়িটা আমার সামনে থেকে চলে গেল। আমি তাদেরকে আর দেখতে পাচ্ছিলাম না। তখন কেন জানি একটা অজানা ভয় আমার মনের ভেতরে কাজ করছে। ভাবছিলাম এই যে লাশ নিয়ে যাচ্ছি, কোনো সমস্যায় হয় কিনা। ভাবতে লাগলাম রাতের বেলা এই কাজটা করা আমার একেবারে উচিত হয়নি। আমার ভ্যানের সামনে হেডলাইটের আলো ছিল। উঁচু নিচু জায়গাতে আমার ভ্যানটা একটা মোচড় দিয়ে ওঠে, আর পেছন থেকে দুপ করে একটা শব্দ হয়। আমি বুঝতে পারলাম লাশটা হয়তো ভ্যান থেকে পড়ে গেছে। আমি ভ্যান থেকে নেমে দেখি সত্যি সেই লাশটা ভ্যান থেকে পড়ে গেছে। এবার আমি একটু ভয় পেয়ে গেলাম। না, কোনো ভূতের ভয় নয়, পুলিশ আমাকে কিছু বলেই নাকি, আর এইভাবে সেই লাশটাকে স্পর্শ করা ঠিক হবে না। আমি কিছুক্ষণ সময় একটু দাঁড়িয়ে থাকলাম, কিন্তু আমি দেখলাম সে পুলিশের গাড়ির থেকে কেউ আমাকে রিসিভ করার জন্য এলো না। তাই এক প্রকার বাধ্য হয়ে নিজেই সেই লাশটাকে উঠিয়ে আবারও ভ্যানে তুলে আমি আবারও যাত্রা শুরু করলাম। 2 থেকে 3 মিনিট রাস্তা অতিক্রম করার পরেই পেছন থেকে আমি কেমন একটা নড়াচড়ার শব্দ পেলাম। আমি ভাবলাম হয়তো ভাঙা রাস্তার কারণে লাশটা নড়াচড়া করছে, যার কারণে এই শব্দটা হলো। মুহূর্তের মধ্যে সেই শব্দটা একটা গোঙানির শব্দে পরিণত হলো। আওয়াজটা ছিল এরকম, মনে হচ্ছিল সেই লাশটা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আর
এরকম করে শব্দ করছিল। আমি নিচের ভ্যানটা থামিয়ে নেমে গেলাম, কিন্তু পেছনের দিকে তাকানোর আমার সাহস হচ্ছে না। তবুও সাহস করে আমি পেছনে তাকালাম। আমি পেছনে তাকাতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেই লাশটা উঠে বসেছে। এটা দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি আমার ভ্যানের হেডলাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি লাল একটা বিছানার চাদর মুড়ি দেওয়া একটা লাশ উঠে বসেছে। একটা দমকা বাতাসে সেই লাশের মুখ থেকে সেই চাদরটা সরে গেল। চাদরটা সরে যেতেই যা দেখতে পেলাম, এতে আমার হার্টবিটটা আরো জোরে ধুকপুক করতে লাগলো। আমি দেখলাম একটা কালো বিভৎস চেহারা, যার সাদা চোখগুলো মনে হচ্ছে কুঠুরে থেকে বের হয়ে আসছে। তার জিহ্বাটা বুক পর্যন্ত ঝুলে আছে, আর অনেক বড় মুখ করে সেই লাশটা এরকম করে গোঙাচ্ছে। আমি এটা দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই। আমার হিতাহিত বুদ্ধি কাজ করছিল না। আমি কি করব? এমন সময় আমি লক্ষ্য করলাম দূর থেকে কিছু ছায়ামূর্তি দৌড়ে আমার ভ্যানের দিকে আসছে। আমি সেখান থেকে দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশে এক গর্তে আমার পা ঢুকে যায়। আমি সেখানেই পড়ে যাই। তারপরে আমার আর কিছু মনে নেই। পরের দিন সকালবেলা নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমার পাশে দুইটা পুলিশ কনস্টেবলকে বসে থাকতে দেখলাম। আমার জ্ঞান ফেরা দেখেই তারা আমাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলো। এমন সময় হসপিটালের নার্স এসে তাদেরকে বলল আমাকে যেন তারা এইভাবে ডিস্টার্ব না। এভাবেই 2-3টা দিন কেটে গেল। আমি কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে সুস্থ হই। আমি জানি না আমি কেন পুলিশের আন্ডারে ছিলাম। আমি যখন পুরোপুরি সুস্থ হই তখন সেই পুলিশগুলো আমাকে বলেছিল আমার নাকি সামনের মোড়ে আসতে প্রায় ঘন্টাখানেকের মতো সময় লেগে গেছিল, যার কারণে তারা গাড়িটা ঘুরিয়ে আমাকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা দেখতে পায় আমার ভ্যানটা রাস্তার একপাশে পড়ে আছে, আর আমি রাস্তার অপর পাশে একটা গর্তের ভেতরে আমার পা ঢুকে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। তখন আমি পুলিশকে সব ঘটনা খুলে বলেছিলাম। সবচেয়ে অবাক করা ঘটনা হচ্ছে, যেই লাশটাকে নিয়ে আমি আসছিলাম সেই লাশটাকে আমার ভ্যান থেকে প্রায় 20 থেকে 25 হাত দূরে পাওয়া যায়, কিন্তু সেই লাশটার বডির বিভিন্ন অংশ গায়েব হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল কোনো হিংস্র কোনো প্রাণী তার দেহটাকে আঁচড় কেটে গেছে, আর তার শরীর থেকে বিভিন্ন অংশ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। গর্তে পা ঢুকে যাওয়ার কারণে আমার ডান সাইডের পা আর আমার ডান সাইডের হাত পুরোপুরি ভেঙে যায়। আমার হাতটা ভালো হলেও আমার পাটা এখনো ভালো হয়নি। আমার মুখ থেকে এই স্টেটমেন্ট নেওয়ার পরে পুলিশ আমাকে ছেড়ে দেয়। আমি তারপর থেকে আর ভ্যান চালাই না। আমার সাথে এই একটাই ঘটনা ঘটেছে, কিন্তু আমি আজও জানি না সেদিনকে আমার কি দোষ ছিল, আর আমি যেটা দেখেছিলাম সেটা কি ছিল। আমি অনেকজনের কাছে এর ব্যাখ্যা জানতে চেয়েছি, কিন্তু কেউই আমাকে এই সঠিক ব্যাখ্যা দেয়নি। ঘটনাটা এখানেই শেষ। তারপরে জুলফিকার ভাই তার ফোন নাম্বার দিয়েছেন আর তার বাড়ির ঠিকানা লিখেছে। তার নিষেধাজ্ঞার জন্য আমি সেই বাড়ির ঠিকানাটা উল্লেখ করলাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাদেরকে ঘটনা লিখে আমাকে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি ফেসবুক পেজেও মেসেজ করে আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করতে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনাটা আমাদের কাছে সাজিদ ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছেন, তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সত্য ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। অপেক্ষায় থাকলাম আপনার মুখ থেকে শোনার জন্য। ঘটনাটা 2016 সালে আমার সাথে ঘটে যায়। তখন আমার বয়সটা খুব একটা বেশি ছিল না, 16 কি 17 বছর হবে। আমি সেই সময় প্রচুর পরিমাণে ডান পিটে ছিলাম। আমাদের অনেক বড় সড়ো একটা গ্রুপ ছিল, 12 থেকে 15 জন একসাথে বড় হয়েছি। আগেই বলেছি আমি অনেক ডান পিটে ছিলাম। সেই সুবাদেই
একদিন আমরা প্ল্যান করি আমাদের এলাকার গোরস্থানের ডাব গাছ থেকে আমরা ডাব নামিয়ে খাবো। যেই কথা সেই কাজ। কিন্তু গোরস্থানের আশেপাশে বেশ কয়েকটা বাড়ি ঘর আছে। যদি আমরা রাত 10টার দিকেও সেখানে যাই তাহলে সেই বাড়ির লোকজন তখনও জাগা থাকবে। আর সেখান থেকে ডাব নামাতে গেলে শব্দের কারণে তারা বাড়ি থেকে বের হয়ে আসবে, আর পরের দিন হয়তো বিচারও ডাকতে পারে। তার জন্য আমরা প্ল্যান করলাম আমরা রাত 1টার দিকে ডাব নামানোর জন্য সেইখানে যাব। এভাবেই আমি রাতের বেলা বাড়িতে শুয়েছিলাম। এমন সময় আমার 3জন বন্ধু আমাকে বাড়িতে ডাকতে এলো। আমি নিঃশব্দে নিজের রুম থেকে বের হয়ে গেলাম এবং তাদেরকে বললাম, আর সবাই কো? তাদের ভেতর থেকে একজন বলে উঠল, তারা সবাই নাকি সেই কবরস্থানেই আছে। তারা 3জন শুধু আমাকে ডাকতে এসেছে। আমাকে ডাকতে আসার কারণ আমি খুব ভালো গাছে উঠতে পারি। কোনো কিছু না ভেবেই তাদের সাথে হেঁটে হেঁটে সেই গোরস্থানের দিকে যেতে লাগলাম। আমি লক্ষ্য করলাম আমার সেই বন্ধুরা আমার পেছন পেছন আসছে, কেউ আমার সামনে আসছিল না। আমি তাদের সাথে অনেক রকম ভাবে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু তারা কেউ আমার সাথে কোনো কথা বলছিল না। আমি একটু পর পর পেছন ফিরে তাকাচ্ছিলাম। আমি দেখছিলাম তারা এক মনে হেঁটে হেঁটে সেই গোরস্থানের দিকে যাচ্ছে। আমি তাদের সামনে সামনে। আমি গোরস্থানে যেতে বেশ অবাক হয়ে গেলাম। আমি সেখানে আর কাউকে দেখতে পেলাম না। আমি পেছন ফিরে তাকালাম এবং আমার সেই 3জন বন্ধুকে জিজ্ঞাসা করলাম, ক্যারে বাকি সবাই কই? তার ভেতর থেকে একজন বন্ধু আমাকে বলল, তারা সবাই আছে, যে যার জায়গা মতো আছে, গাছে তোকেই উঠতে হবে, যা গাছে। আমি তাদের কথায় কেমন একটা আশ্চর্য হয়ে গেলাম। আমি ভাবলাম আমরা এতজন বন্ধু বান্ধব মিলে প্ল্যান করলাম যে ডাব খেতে আসবো, কিন্তু এখানে আমি কাউকেই দেখছি না, শুধু ওই 3জনকে ছাড়া। জিনিসটা আমার কাছে মোটেও সুবিধাজনক লাগলো না, কিন্তু মনের ভেতরে কোনো ভয় লাগছে না, কারণ এই কাজটা আমরা এর আগেও করেছি। আমি সেই গোরস্থানের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমার বন্ধুরা আমার পিছন পেছন আসছিল। এমন সময় সামনে যেতেই আমি দেখলাম সেখানে একটা কবর খুঁড়ে রাখা আছে। আমি ভাবতে লাগলাম এখানে তো কোনো কবর খুঁড়ে রাখার কারণ নেই, কারণ এলাকাতে কেউ মারা যায়নি, আর গোরস্থানটা শুধুমাত্র আমাদের এলাকার জন্য। পার্শ্ববর্তী কোনো এলাকার মানুষ আমাদের এই গোরস্থানে এসে দাফন কাফন করেন। আমি পেছনে ফিরেই তাদের জিজ্ঞেস করতে চাইলাম যে, কিরে, এখানে এই কবরটা কিসে? আমি পেছনে ফিরতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখানে আমার কোনো বন্ধু নেই, অথচ সেখানে আছে 3টা অনেক বড় আকৃতির কালো অবয়ব, যারা কালো একটা আলখাল্লা পরা ছিল, আর তাদের চোখ থেকে অনবরত আগুনের শিকা মাটিতে পড়ছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে আমার শিরদাঁড়া ঠান্ডা হয়ে আসলো। আমি পেছনের দিকে 2 পা বাড়াতেই আমি সেই কবরের ভিতরে পড়ে গেলাম। আমি সেই কবরের ভিতরে পড়ে যেতেই আমি বিভিন্ন রকমের ভয়ানক সব আওয়াজ শুনতে পেলাম। এটা শুনে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি সেই কবর থেকে উঠে দাঁড়াতে গিয়েই দেখলাম সেই কালো অবয়বগুলো আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সেখানে একটা নয়, বেশ কিছু কালো অবয়ব আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি প্রাণপণে চিৎকার করছি সেখান থেকে বেঁচে ফেরার জন্য, কিন্তু মনে হচ্ছিল আমার গলা থেকে কোনো সাউন্ড বের হচ্ছিল না। এমন সময় যা ঘটলো তার জন্য আমি আরো বেশি প্রস্তুত ছিলাম না তরিকুল ভাই। বিশ্বাস করেন তরিকুল ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম সেখান থেকে 2জন কালো অবয়ব আমার কবরের ভেতরে লাফ দিয়ে নেমে গেল এবং তার মুখটা হা করে আমার দিকে তেড়ে আসতে লাগলো। এটা দেখে আমি ভয়ে অনেক জোরে একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়ে ফেল। আমার চিৎকার শুনে হয়তো পাশের বাসা থেকে লোকজন এসেছিল। আমি পরের দিন নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। সেখানে আমি জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করলাম, আমি এখানে কিভাবে এলাম? আমার শরীরের বিভিন্ন অংশে 3টা নখের দাগ। মনে হয়েছিল কোনো এক হিংস্র কোনো প্রাণী আমার পুরো শরীরটাকে আঁচড় কেটেছে। আমার চোখের এক কোণেতে লাল হয়ে আছে। আমার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। অনেক জায়গায় কালশিরা পড়ে আছে। মনে হচ্ছিল সারা রাত ধরে কেউ আমাকে মেরেছে। আমি জানতে পারলাম আমার চিৎকার শুনে কয়েকজন মিলে
সে গোরস্থানের ভেতরে যায়, কারণ এই চিৎকারটা কোনো মানুষেরই ছিল। তাই তারা সন্দেহ করেছিল হয়তো কেউ একজন গোরস্থানে এসেছে আর খুব খারাপভাবে ফেঁসে গেছে। হয়তো আল্লাহ নিজেই তাদেরকে আমাকে উদ্ধার করার জন্য পাঠিয়েছিল। তারা গোরস্থানের ভিতরে গিয়ে দেখে একটা কবরের ভেতরে আমি শুয়ে আছি। সেখানে শুয়ে থেকে ঘুমাচ্ছিলাম। ঘটনাটার পর বেশ কিছুদিন আমি অনেক অসুস্থ ছিলাম। আমাকে একটা কবিরাজও দেখানো হয়েছিল। সেই কবিরাজটা আমাকে কিছু তাবিজ দিয়েছিলেন আর পানি পড়া দিয়েছিলেন। ঘটনাটার প্রায় 2 থেকে 3 মাস পর আমি সুস্থ হই। তারপরে আমার সাথে আর কিছু ঘটেনি। সেদিনকে আমার সাথে এমনটা কেন ঘটেছিল তার ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। আমি অনেকজনের কাছেই এই ঘটনাটা বলেছি, কিন্তু কেউ আমাকে তার ব্যাখ্যা দিতে পারেনি। অনেকে বলেছিল আমরা সে গোরস্থানের ডাব খেতে যেতাম চুরি করে, তার জন্যই আমাকে শাস্তি স্বরূপ সে গোরস্থানের জিনগুলো আমার সাথে এই কাজটা করেছে। যেটাই হোক, ঘটনাটা আমার জীবনে দাগ কেটে গেছে। প্রচন্ড ভয়ঙ্কর এক ঘটনা ছিল এটা, যেটা আজও মনে পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমি সঠিক বলতে পারবো না, কিন্তু ঘটনাটা আমার কাছে প্রচন্ড ভয়ঙ্কর ছিল। যদি ভালো লাগে পড়ে শোনালে খুবই খুশি হব। আমি যদি এরকম আরো কোনো ঘটনা পাই তাহলে আপনাকে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাদেরকে ঘটনা লিখে পাঠান। আমাকে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি ফেসবুক পেজেও মেসেজ করে আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করতে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনাটা। খুব ছোট্ট একটা ঘটনা, কিন্তু আমার কাছে বেশ ভয়ঙ্কর লেগেছে, যার কারণে আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সবাই বলে জিন কিংবা ভূত, সেটা যাই হোক, এরা নাকি আগুন থেকে অনেক দূরে থাকে। কিন্তু এখন যে ঘটনাটা বলবো, বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। হয়তো এই ঘটনাটা শোনার পরে আপনাদের মনে হতে পারে এগুলো আসলেই সত্য। চলুন শুনে নেওয়া যাক সেই ঘটনাটা একটা ইমেলে তিনি তার নাম, ঠিকানা কোনো কিছুই লিখেননি, শুধু ঘটনাটাই লিখেছে। তাই আমরা ছদ্মনাম হিসাবে তার নাম রফিক ধরলাম। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি গতকালকে ইউটিউবে আপনাদের একটা এপিসোড শুনি, তাই ভাবলাম আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা ভয়ঙ্কর ঘটনা লিখে পাঠাই। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবে। ঘটনাটা 2018 সালে ঘটে। সময়টা ছিল একেবারে কনকনে শীতকাল। আমার এলাকাটা নদীর পাশে হওয়ায় আমাদের এলাকায় শীতটা একটু বেশিই ছিল। আমরা সেই নদীর পাড়েই কয়েকজন বন্ধুবান্ধব মিলে আগুন জ্বালিয়ে সেখানে অনেক সময় পর্যন্ত আড্ডা দিতাম। এমনই একদিন আমি এশার নামাজ শেষ করে আড্ডা দিতে চলে গেলাম সেই নদীর পাড়ে। আমি দূর থেকে দেখতে পেলাম সেখানে আগুন জেলে 3 জন বসে আছে। আমি বুঝতে পারলাম এগুলো আমার শয়তান বন্ধু ছাড়া আর কারোর কাজ নয়। আমি 1 পা 2 পা করে সেই আগুন জ্বালানোর ওই জায়গাটাতে গেলাম। গিয়ে কারো দিকে আমি তাকালাম না। আমি এত পরিমাণেই ঠান্ডায় কাতর ছিলাম যে কারো দিকে তাকাতেও ভুলে গেছি। আমি সরাসরি গিয়ে আগুনে নিজের হাত সেঁকতে লাগলাম। এমন সময় সামনে থেকে কেমন একটা অদ্ভুত সাউন্ড আমার কানে আসতে লাগলো। আমি প্রথমবারের মতো আমার বন্ধুগুলোর দিকে তাকালাম। তাকাতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেগুলো একটাও আমার বন্ধু না। তাদের চেহারাটা আমার কোনো বন্ধুর সাথে কিংবা আমার এলাকার কারোর সাথে মিলছে না। তাদের চেহারাটা ছিল ঠিক এরকম, তাদের মাথায় কালো চুল আর কানগুলো কেমন একটা চোখা চোখা। তাদের নাকের মাথার দিকটা অনেক লম্বা আকৃতির, একটা চোখা না, আর তাদের চোখগুলো শেয়ালের মতো জ্বলজ্বল করছিল। আগুনের আলোতে তাদের চেহারাটা এত পরিমাণে ভয়ঙ্কর লাগছিল যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এটা দেখেই সেখানে উঠে দাঁড়ালাম। আমি উঠে দাঁড়াতেই যা দেখলাম, বিশ্বাস করেন তরিকুল ভাই,
সেই আগুনের ভেতর থেকে একটা অর্ধপোড়া লাশ উঠে দাঁড়ালো। এটা দেখে আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি নিজের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সেখান থেকে এক ছুটে দৌড় লাগালাম। আমি দৌড়ে সামনের দিকে যেতে লেগেই দেখতে পেলাম আমার বন্ধুরা দলবদ্ধভাবে আসছে। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি ভেবেছি এগুলো হয়তো অন্য কোনো অশরীরী হতে পারে, কিন্তু পরক্ষণে আমার ভুল ভাঙলো যখন তারা আমাকে এইভাবে দৌড়ে আসতে দেখে আমাকে ধরে ফেললো আর জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি পেছনে না তাকিয়েই হাতের ইশারা দিয়ে তাদের দেখাতে লাগলাম সেখানে আগুন চলছে আর সে আগুনের ভেতর থেকে অর্ধপোড়া একটা লাশ উঠে আসছে আর তাকে ঘিরে বসে আছে কেমন অদ্ভুত অদ্ভুত কিছু মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয় তারা সেখানে কোনো আগুন দেখতে পাচ্ছে না। আর আমিও পিছনে তাকালাম, তাকিয়ে সেখানে কোনো আগুন দেখতে পেলাম না। দেখলাম জায়গাটা একেবারেই রাতের অন্ধকারের মতো কালো হয়ে আছে। আমার সাথে এতক্ষণ কি ঘটলো এটা আমি কোনো অবস্থাতেই মেলাতে পারছিলাম না। সেদিনকে আর কেউ সেখানে গেলাম না। তারা আমাকে নিজের বাড়িতে পৌঁছে দিল। বাড়িতে ফিরতেই আমার প্রচুর পরিমাণে জ্বর আসলো। এভাবেই প্রায় ৮-১০ দিন আমার জ্বর ছিল। আমি সবাইকে এই ঘটনাটা বলেছিলাম, কিন্তু সেই ঘটনার ব্যাখ্যা আজও আমি বলতে পারবো না। অনেকেই এই ঘটনাটা বিশ্বাস করেছে, আবার অনেকেই আমাকে মজা নিয়ে হেসে উড়িয়ে দিয়েছে। কিন্তু আমি জানি এটা কোনো অবস্থাতে আমার চোখের ভুল ছিল না, কারণ চোখের ভুল কয়েক সেকেন্ডের জন্য হয়। আমি সেখানে বেশ কিছুটা সময় ছিলাম। ঘটনাটা এই পর্যন্ত। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। ঘটনাটা আমার কাছে অনেক অদ্ভুত আর বেশ ভয়ঙ্করই লেগেছে, যার কারণে আপনাদেরকে পড়ে শোনালাম। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাদেরকে ঘটনা লিখে পাঠান। আমাকে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি ফেসবুক পেজেও মেসেজ করে আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করতে থাকুন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনাটা। আমাদের কাছে সাব্বির ভাই লিখে পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, কেমন আছেন? আমি জানি আপনি সবসময় ভালো আর ভালোর দলে, তাই জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আমি আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার বাসা জয়পুরহাট। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটা। ঘটনাটা ২০১৪ সালে আমার সাথে ঘটে যায়। আমার মাছ ধরার খুব নেশা ছিল। ঘটনাটা এই মাছ ধরাকে কেন্দ্র করে। নদীর ধারে আমার বাড়ি হওয়ায় আমি প্রায়শই নদীতে মাছ ধরতে বের হতাম। কখনো কখনো জাল দিয়ে মাছ ধরতাম, আবার রাতের বেলা টর্চ লাইট নিয়ে কখনো ফস্কা দিয়ে মাছ ধরতাম। আমি অনেক দিন যাবৎ মাছ ধরি, কিন্তু এরকম কোনো ঘটনা আমার সাথে কোনোদিনও ঘটেনি। এবারই প্রথম। সেদিনকেও আমি প্রতিদিনের ন্যায় রাতের বেলা নিজের টর্চ লাইটটা হাতে নিয়ে মাছ ধরতে বের হলাম। বলে রাখি, আমার বাড়ি থেকে প্রায় ১.৫-২ কিলোমিটার দূরে নদীর ধারেই একটা শ্মশান আছে। শ্মশানটাতে কোনো বাউন্ডারি কিংবা কোনো বেড়া দেওয়া নেই, শুধু লাশ পোড়ানোর একটা জায়গায় পাকা করে রাখা আছে। সেখানেই কিছু হিন্দু মানুষ মাঝে মধ্যে লাশ পোড়ায়। শ্মশানের কাজ এখনো প্রচলিত আছে। সেই শ্মশানে এখনো হিন্দুরা এসে লাশ পুড়িয়ে যায়। আমি নদীতে মাছ ধরতে ধরতে বেশ কিছুটা দূর এগিয়ে যেতাম। মাছ ধরার পরে আমার নিজের বাড়িতে ফেরত আসতাম। আমি কখনোই সেই শ্মশানের দিকে মাছ ধরতে যাই। আজকেই আমি প্রথম সেদিকে যাচ্ছি। আমি নিজেও বুঝতে পারিনি যে আমি আসলেই শ্মশানের দিকে মাছ ধরতে যাচ্ছিলাম। আমি দূর থেকেই সেই শ্মশানটাকে দেখতে পেলাম এবং বুঝতে পারলাম যে না, আর সামনের দিকে যাওয়া ঠিক হবে না, কারণ আমি কখনোই এদিকে আসি না। বিশেষ করে রাতের বেলা তো আরও না। আমি প্রচুর পরিমাণে সাহসী ছিলাম, তবুও আমি সেই শ্মশানের আশপাশে যেতাম না। আমি শুনেছি সেই জায়গাটা নাকি খুব খারাপ।
কিন্তু ভাগ্যের কি পরিহাস, মাছ ধরবো না বলে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তখনই পেছন থেকে মাছের খলবল খলবল শব্দ পেলাম। আমি টর্চ লাইট ফেলতেই দেখলাম, হ্যাঁ, সেখানে প্রায় আধা সাইজ একটা মাছ পানির ভেতরে খলবল খলবল করছে। আমি সাথে সাথেই নিজের ফসকাটা মাছের দিকে ছুঁড়ে মারলাম। মাছটা আমার ফসকার সাথে গেঁথে গেল। এভাবেই সামনের দিকে আমি আরো কিছু মাছ দেখতে পেলাম। আমি বেশ মজার সাথে মাছ ধরছি। মাছ ধরতে ধরতে আমি কখন যে সেই শ্মশানের কাছে চলে এসেছি আমি নিজেও জানি না। মাছের ওয়েটে আমার মাছ রাখার ব্যাগটা অনেক ভারী হয়ে গেছে। আমি এই জিনিসটার দিকে লক্ষ্যই করিনি। আমি আরো সামনের দিকে আগানোর সিদ্ধান্ত নিলাম। রাতটা একেবারে চাঁদনি রাত ছিল। এমন সময়ই আচমকা একটা খরগোশ আমার সামনে লাফ দিয়ে এলো। বিষয়টা দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম। টর্চের আলো ফেলতেই আমি দেখতে পেলাম সেখানে খুব বড় সাইজের একটা খরগোশ আমার সামনে এসে পড়েছে। আমি কোনো কিছু না ভেবেই সেই খরগোশটাকে ধরতে গেলাম। এবার সেই খরগোশটা লাফ দিয়ে একটু সামনের দিকে চলে গেল। আমি আমার মাছের ব্যাগটা ফেলে দিলাম আর মনে মনে ভাবলাম এই খরগোশটাকে আজকে ধরে নিয়ে বাড়িতে যাব। যেই ভাবা সেই কাজ। আমি সেই খরগোশটাকে ধরার জন্য মরিয়া হয়ে গেলাম। আমি যতই সামনের দিকে যাচ্ছি সেই খরগোশটাও আমার সাথে মজা নিচ্ছে। সেও সামনের দিকে আগাচ্ছে। আমি সেই খরগোশটাকে ধরার একটা মোহে পড়ে গেলাম। কোথায় আমার টর্চ লাইটটা ফেলে দিয়েছি আমি নিজেও জানি না। কিন্তু আমার হাতে সেই ফচকাটা তখনও ছিল। আমি ফচকা হাতে নিয়েই সেই খরগোশটার পেছনে দৌড়াচ্ছি। খরগোশকে ধাওয়া করতে করতে কখন যে আমি শ্মশানের ভেতরে চলে এসেছি আমি নিজেও বুঝতে পারি না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে আমি যখন সেই খরগোশটাকে ধরতে পারলাম না, তখন রাগের বশে আমার সেই হাতের ফচকাটা দিয়ে সেই খরগোশের দিকে ছুঁড়ে মারি। সাথে সাথেই আমার ফচকায় সেই খরগোশটা আটকে যায়। এমন সময় একটা জোরে শব্দ হয়। আমি সেই শব্দটা শুনে থমকে দাঁড়াই। আমি দাঁড়াতেই শুনতে পেলাম কেউ একজন মরা পোড়ানোর সেই জায়গাটা থেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি সেই মরা পোড়ানোর ওই জায়গার দিকে নজর দিলাম। আমি দেখলাম সেই পাকা করা জায়গার ওপরে একটা বৃদ্ধ মহিলার মতো কেউ একজন বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি কোনো কিছু না ভেবেই সে বৃদ্ধ মহিলার কাছে গেলাম আর তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাত্রে আপনি এখানে বসে কাঁদছেন কেন? মহিলাটা আমার কোনো কথার উত্তর দিল না। তখনই আমার স্মৃতিশক্তি ফিরে আসে। আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম আমি অন্য কোথাও না, আমি সেই শ্মশানের ভেতরে ওই মরা পোড়ানোর ওই জায়গাটাতে বসে আছি। আমি সাথে সাথেই বুঝতে পারলাম আমার সাথে হয়তো ভালো কিছু হচ্ছে না। এটা ভাবার সাথে সাথেই সেই মহিলাটা হঠাৎই কান্না থামিয়ে দিল। আমি এতে ভয় পেয়ে গেলাম। আমি এক দৃষ্টিতে সে মহিলার দিকে তাকিয়ে আছি আর ভাবছি আমি এখানে কিভাবে এলাম আর কেন এলাম। এখানে আসাটা আমার একেবারেই উচিত হয়নি। আমি সেখান থেকে যখনই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সেই সময়ই ওই মহিলাটা আমার দিকে ফিরে তাকালো। আমি চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই মহিলাটার চেহারা একেবারে ধবধবে সাদা আর তার চোখগুলো লাল টকটক করছে। মনে হচ্ছে আমার উপরে সে প্রচুর পরিমাণে ক্ষেপে আছে। মহিলাটা সেই পাকা জায়গার উপর থেকে নেমে আমার সামনে দাঁড়ালো। এটা দেখে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ক্ষণক্ষণে গলায় সেই মহিলাটা আমাকে বলল, আমার ছেলেকে তুই কেন মারলি? কথাটা শুনে আমি প্রচুর পরিমাণে আশ্চর্য হয়ে গেলাম। আমি তখনই বুঝতে পারলাম এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। যেই ভাবা সেই কাজ। আমি পেছন দিকে যেই দৌড় দিতে লাগবো আমি পেছনে দেখলাম আমার সামনে একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে, যার শরীর থেকে হাত পা মাথা সবকিছুই বিচ্ছিন্ন। অনেক লম্বা সেই আকৃতি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তখন আমার হেতায়ের বুদ্ধি আর কাজ করছিল না। আমি কোনো রকমে প্রাণপণে একটা ছুটে দৌড় লাগাই। এক দৌড়ে আমি আমার বাড়িতে এসে পৌঁছি। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো। এর থেকেও
ভয়ঙ্কর কিছু আমার জন্য অপেক্ষা করছে। বাড়িতে আসার সাথে সাথে আমার প্রচুর পরিমাণে জ্বর হলো। আমি বাসার কাউকে কোনো কিছু না বলেই নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন আমি ঘুম থেকে উঠছিলাম না জন্যে আমার মা আমাকে ডাকতে গেল। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে আমার নিজের ঘরের দরজাটা লক করতেই ভুলে গিয়েছিলাম। মা সরাসরি আমার ঘরে ঢুকে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন। আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলার সময় আমার মা আমার গায়ে হাত দিয়ে দেখে আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর। আমি ঘুম থেকে উঠেই গোঙাতে লাগলাম আর ভুলভাল কি বকতে লাগলাম, যেগুলো পরে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি। গতকাল রাতে ঘটে যাওয়া কোনো ঘটনাই আমি কারো কাছে বললাম না, যদি আমার ওপরে বকাবকি করে। এভাবেই প্রায় বেশ কিছুদিন সময় কেটে গেল। আমি কোনো অবস্থাতেই সুস্থ হচ্ছিলাম না। এভাবেই কয়েকদিন পরে আমি আমার মাকে সেদিনকে রাতে কি হয়েছিল পুরো ঘটনাটা খুলে বলি। এটা বলার সাথে সাথে মা আমার উপরে প্রচুর পরিমাণে রেগে যায় আর বলে, এতদিন বলতে কি হয়েছে, এখন এসে বলছিস? যদি বড় কিছু হয়ে যায় তখন? মা আমাকে নিয়ে একটা কবিরাজের কাছে গেলেন। সেখানে গিয়ে সেই কবিরাজের কাছ থেকে আমরা জানতে পারি সেদিনকে আমি যেই খরগোশটাকে মেরেছিলাম সেটা আসলে একটা দুষ্টু জিনের ছেলে ছিল। তখন আমি বুঝতে পারলাম যে সেদিনকে ওই বৃদ্ধা মহিলা কেন আমাকে বলেছিল যে আমার ছেলেকে কেন মারল। তারা কবিরাজটা অনেক রিচুয়াল করার পরে আমাকে জানায় সেই জিনটা নাকি আমাকে ছাড়বে না, আর আমার জ্বরের কারণ সেই জিন। তিনি অনেক রকম ভাবেই সেই জিনটাকে তাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি সফল হতে পারলেন না। তখন সেই কবিরাজটা আমাদের জানিয়ে দিল এটা তার সাধ্যের বাহিরে। তিনি নিজে অনেক দূরের একটা কবিরাজের সাথে আমাদেরকে কন্ট্যাক্ট করিয়ে দিলেন আর বললেন আমাকে সেখানে নিয়ে যেতে। সেখানে যেতে হলে বেশ কিছু টাকার প্রয়োজন, কিন্তু আমাদের কাছে সেরকম অর্থ তখন ছিল না। তাই সেখানে যেতে আমাদের কয়েকটা দিন দেরি হয়ে যায়। আর আমার সাথে এই কয়েকটা দিনের ভেতরে এমন এক ভয়ঙ্কর কিছু ঘটে যায় যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমরা কবিরাজের বাড়ি থেকে ফিরে আসার 2 দিনের মাথায় আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে। রাতের বেলা আমি শুয়েছিলাম, আমার সাথে আমার ছোট ভাই আমার রুমেই ঘুমাত। আমার ছোট ভাই দেখতে পেল হঠাৎই আমি আমার ঘরের দরজা খুলে বেরিয়ে যাচ্ছি। আমার ছোট ভাই ভেবেছিল হয়তো আমার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, তাই আমি ঘর খুলে ওয়াশরুমে যাই। বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পরেও আমি যখন ঘরে ফিরছিলাম না, তখন আমার ছোট ভাইয়ের কেমন একটা সন্দেহ হয়। সে নিজে টর্চ লাইট নিয়ে আমাকে খুঁজতে বের হয়। বাড়ির আশেপাশে আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এভাবেই বেশ কিছুটা সময় কেটে যায়। বাড়ির আশপাশে এই ঘটনার কথা সবাই জানতে পারে। রাত 2টা পর্যন্ত আমাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও আমাকে পাওয়া যাচ্ছিল না। এমন সময় আমার ছোট ভাই বলে, চলো তো সেই শ্মশানে গিয়ে একবার দেখে আসি। আমার ছোট ভাইয়ের কথায় শ্মশানে যেতে কেউ রাজি ছিল না। তখন আমার ছোট ভাই নিজে একা একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা দেখে আমার বাবা আর আমার বাড়ির পাশের আরো কয়েকজন আমার ছোট ভাইয়ের সাথে সেই শ্মশানে যায়। সেই শ্মশানে গিয়ে তারা যা দেখতে পায় তাতে তারা সম্পূর্ণরূপে অবাক হয়ে গিয়েছিল। তারা দেখে যেখানে সে প্লাস্টার করা জায়গার ওপরে মরা পোড়ায়, আমি সে মরা পোড়ানোর জায়গাতে শুয়ে আছি। আর আশ্চর্যের বিষয়, আমার নিচে কাঠখড়ি দেওয়া, যেভাবে হিন্দুরা লাশ পোড়ানোর জন্য চিতা সাজায়। এটা দেখে আমার বাবা অনেক ভয় পেয়ে যায়, আর সাথে সাথে সেখান থেকে সেই কাঠের খড়ির চিতা ভেঙে আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যায়। তারপরে কিছু টাকা ধার করে আমাকে সেই কাঙ্ক্ষিত কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আরো এক আশ্চর্য ঘটনা। সেই কবিরাজটা কোনো এক কাজের জন্য শহরের বাহিরে গিয়েছে, তার আসতে দিন 15 সময় লাগবে। তাই এক প্রকার বাধ্য হয়ে আমরা সেখান থেকে ফিরে আসি আর আগের সেই কবিরাজের কাছে যাই। সেখানে গিয়ে সেই কবিরাজটা আমাকে কিছু তাবিজ আর কিছু পানি পড়া দেয়, আর খুব কড়াকড়িভাবে সতর্ক করে দেয় রাতের বেলা কোনো অবস্থাতেই যেন আমাকে একা না ছাড়া হয়, সব সময় যেন চোখে চোখে রাখা হয়। এভাবেই 2-3টা দিন খুব ভালোই গেল। তার পরের রাতে ঘটলো আরো এক ভয়ঙ্কর ঘটনা। এটাই আমার জীবনের সর্বশেষ ঘটনা। আমি রাতের বেলা শুনতে পেলাম
কেউ একজন দরজায় কড়া নাড়ছে। আমি কোনো কিছু না ভেবেই সেই দরজাটা খুলে দিই। আমি দরজাটা খুলতেই সেখানে দেখি আমার ছোট ভাই দাঁড়িয়ে আছে। আমার ছোট ভাই আমাকে বলল, ভাইয়া, তুমি বেশ কয়েকদিন ধরে বাড়ির ভেতরে আছো, চলো একটু ঘুরে আসি। আমার নিজেরও বাড়ির ভেতরে অসুস্থ অবস্থায় থাকতে খুব একটা ভালো লাগছিল না। আমি মোটামুটি একটু সুস্থ হই, তাই কোনো কিছু না ভেবেই আমি আমার ছোট ভাইয়ের সাথে বেরিয়ে পড়ি। এভাবে হাঁটতে হাঁটতে আমি যে কখন সেই শ্মশানের ভেতরে চলে এসেছি আমি নিজেও জানি না। হঠাৎ করেই আমি লক্ষ্য করলাম আমার আশেপাশে আমার ছোট ভাইকে কোথাও দেখতে পাচ্ছি। আমি পাগলের মতো আমার ছোট ভাইকে খুঁজছি আর তার নাম ধরে ডাকছি, কিন্তু কোথাও আমার ভাইয়ের চিহ্ন মাত্র নেই। এমন সময় সেই মরা পড়ানোর জায়গার পেছন দিক থেকে সেই বুড়িটা আবারও হেঁটে হেঁটে আসতে লাগলো আমার। আমি এটা দেখে প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আজকে হয়তো এখানেই আমার জীবন শেষ। আমি অনেক পালানোর চেষ্টা করলাম, কিন্তু আমি কোনো অবস্থাতেই পালাতে পারলাম না। সেখানে ঠায় দাঁড়িয়ে থাকলাম। সেই বুড়িটা একেবারে আমার সামনাসামনি এসে দাঁড়ালো। আমার দিকে ঠিক আগের ন্যায় তাকিয়ে একটা বীভৎস হাসি দিল। এটা দেখে সেখান থেকে দৌড় দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। গায়ে সর্বস্ব শক্তি দিয়ে আমি সেখান থেকে এক ছুটে পালিয়ে গেলাম। এভাবেই আমি বেশ কিছুক্ষণ সময় দৌড়ে এক জায়গায় এসে দাঁড়ালাম। আমি সেখানে দাঁড়াতেই বুঝতে পারলাম আমি এতক্ষণ যে দৌড়ালাম এতে আমার কোনো লাভ হয়নি। আমি আবারও সেই শ্মশানের ভেতরে ওই মরা পোড়ানোর জায়গাটার সামনেই এসে দাঁড়িয়েছি। এটা দেখে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। আমি আমার ডানে বামে তাকালাম, সেখানে আমি কাউকে দেখতে পেলাম না। আমি অনেক জোরে জোরে চিৎকার করছিলাম, কিন্তু সেখানে আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। আমি আবারও নিজের সর্বস্ব শক্তি দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু আমি এবারও ব্যর্থ হই। আবারও সেই মরা পোড়ানোর ওই জায়গাটার সামনে এসে দাঁড়াই। আমি বুঝতে পারলাম আজকে আমার জীবনটা এখানেই শেষ। কোনো শক্তি আজকে আমাকে আর বাঁচাতে পারবে না। এমন সময় পেছন থেকে কেমন একটা আওয়াজ হতে লাগলো। আমি পেছনে তাকাতেই যা দেখলাম, আমি দেখলাম সেখানে সে বৃদ্ধ মহিলা, আর সেদিনকে আমি যেই অবয়বটাকে দেখেছিলাম, যার হাত পা মাথা শরীর থেকে আলাদা আর অনেক উঁচু, সেই অবয়বটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই বুড়িটা আমার দিকে তাকিয়ে কেমন একটা ভয়ানক হাসি দিচ্ছে। সেই হাসিটা যে এত পরিমাণে ভয়ানক ছিল যেটা আমি আপনার যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি সেখানেই ধপ করে বসে পড়লাম। আমি সেখানে বসে পড়তেই দেখলাম সেখানে আমার সেই ফচকাটা, আর সেই ফচকার ভেতরে সেই খরগোশটা এখনো আটকে আছে। আমি আর সহ্য করতে পারলাম না। আমি সেখানেই জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন আমি নিজেকে আমার বাড়িতে আবিষ্কার করলাম। সেদিনকে আমার মা আমাকে রাতের বেলা পাহারা দিচ্ছিল। আমার মায়ের চোখটা একটু এঁটে আসতেই আমার মা ঘুমিয়ে পড়ে। পরক্ষণে জাগনা হয়ে দেখে আমি ঘরে নেই। বুঝতে আর বাকি রইল না যে আমি কোথায় যেতে পারি। লোকজন নিয়ে সেই শ্মশান ঘাটে এসে পৌঁছায়, আর সেই শ্মশানে আমাকে আবারও সেই চিতার ওপরে তারা দেখতে পায়। সেখান থেকে তারা আমাকে বাড়িতে নিয়ে আসে। তারপরে এই ঘটনা। তার বেশ কয়েকদিন পর আমরা আরও একটা কবিরাজের ঠিকানা পাই। সেখানে গিয়ে সেই কবিরাজটা তার মতো রিচুয়াল করে, আর আমি যে বদজিনের নজরে ছিলাম তাকে সেই কবিরাজটা মেরে ফেলে আর বলে আমি সম্পূর্ণরূপে বিপদমুক্ত। তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। ঘটনাটা এখানেই শেষ, কিন্তু এখনো রাত 8টার পরে আমি ঘর থেকে বের হই না। আমার যাবতীয় যা কাজ কাম আর যা প্রয়োজন থাকে সব আমি এই রাত 8টার মধ্যেই সেরে ফেলি। ঘটনাটা একেবারে বাস্তব, একটা সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এই একটা ঘটনাই আমার সাথে ঘটে গেছে। আমার কাছে আর কোনো ঘটনা নেই। এরকম যদি আরো কোনো ভয়ানক ঘটনা আমি কখনো পাই তাহলে আপনার কাছে অবশ্যই লিখে পাঠাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, চাইলে আপনিও আমাদেরকে ঘটনা লিখে পাঠান। আমাকে ঘটনা লিখে পাঠাতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনি আমাকে ঘটনা লিখে পাঠান। চাইলে সরাসরি ফেসবুক পেজেও মেসেজ করে আমাদের ঘটনা লিখে পাঠাতে পারেন। চাইলে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই, শুধু শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন আর ভয়ের বারান্দার আসল ভয়টা উপভোগ করতে থাকুন। চলে যাচ্ছি পরবর্তীটা আমাদেরকে ইসলাম হোসাইন পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি আমার এক রিলেটিভের কাছ থেকে আপনাদের এই প্রোগ্রামের কথা শুনেছি, তাই নিজেও আমি আপনাদের ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করেছি। শুনে খুব ভালো লাগলো আপনিও ইউটিউবে এরকম ভৌতিক ঘটনার একটা চ্যানেল খুলেছেন। তাই আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। আমার বাসাটা নাটোরেই, হয়তো আপনি আমাকে চিনতেও পারেন। আমি আপনার সাথে দেখাও করেছি, কথাও বলেছি। আমি আবারও আপনার সামনাসামনি গিয়ে দেখা করব। তার আগে ঘটনাটা আমি আপনাকে লিখেই পাঠাই। চলে যাচ্ছি ঘটনাটা প্রথমে আমার বড় ভাইয়ের সাথে। বলে রাখি, আমরা 3 ভাই আর 2 বোন ছিলাম। আমি দ্বিতীয় নাম্বার। আমার ছোট আরেকটা ভাই আছে আর আমার বড় আরো একজন ভাই আছে। বোনগুলো ছিল সবার ছোট। একদিন রাতের বেলা আমার ভাই দৌড়ে আমাদের বাড়িতে এলো। আমি তাকে এভাবে বাড়িতে আসার কারণ জিজ্ঞাসা করলে সে আমাকে কোনো কিছুই বলে না। বলে রাখি, আমার বড় ভাই বেশ রাগী প্রকৃতির ছিল। সে আমাকে কোনো কিছু না বলেই তার ঘরে চলে গেল। তার কিছুক্ষণ পরে মা এসে তাকে খাওয়ার জন্য ডাক। সেদিনকে আমরা পুঁটি মাছের তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম। আমার বড় ভাইকে লক্ষ্য করলাম, সে 2 বার ভাত মুখে দিতেই তার শরীরটা কেমন কাঁপতে লাগলো। আমি তাকে স্পর্শ করতেই মনে হলো তার শরীরের জ্বরের কারণে আমার হাতটা পুড়ে যাচ্ছে। আমি চিৎকার করে আমার মাকে ঘটনাটা বললাম। আমার মাও হাত দিয়ে দেখে আমার বড় ভাইয়ের শরীরে প্রচুর পরিমাণে জ্বর। তিনি আর কোনো কিছু বললেন না। আমার ভাই আর উঠে দাঁড়ানোর মতো শক্তি তখন ছিল না। আমি আর আমার আব্বু মিলে আমার ভাইয়াকে তার রুমে গিয়ে রেখে আসি। আর আমি সাথে সাথেই বাসা থেকে বের হয়ে গেলাম ডাক্তারের খোঁজ। আমাদের পার্সোনাল একজন ডাক্তার ছিল। আমি সেই ডাক্তারটাকে আমার বাড়িতে নিয়ে আসি। তিনি ভাইয়াকে পরীক্ষা করে বলেন যে বেশি কিছু না, হয়তো সামান্য জ্বরই এসেছে। তিনি কিছু ওষুধ লিখে দিলেন। আমি সেই ওষুধগুলো মেডিকেল শপ থেকে কিনে নিয়ে আমার বাড়িতে এসে বড় ভাইকে সাথে সাথে খাইয়ে দিলাম। ওষুধগুলো খাওয়ানোর সাথে সাথে বড় ভাই হড়হড় করে বমি করে সব বের করে দিলেন। আমি আবারও বড় ভাইকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমি আবারও ব্যর্থ হলাম। আমি পরের বার ওষুধ খাওয়াতেই বড় ভাই সারা রাত ধরে একটু পরপরই বমি করছিল, একটু পরপরই পানি খেতে চাইছিল। আমরা তাকে পানি খাওয়াচ্ছিলাম, আর যখনই বড় ভাই পানি খাচ্ছিল তখনই সে বমি করে সব বের করে দিচ্ছিল। ঘটনাটা দেখে আমি আর আমার বাবা মিলে নাটোর আধুনিক সদর হসপিটালে ভর্তি করি। ডাক্তারেরাও সেখানে ব্যর্থ হয়ে যায়। বড় ভাইকে নিয়ে আমরা রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করি, কিন্তু সেখানেও আমরা কোনো রকম কোনো আশার আলো খুঁজে পাচ্ছিলাম না। এভাবেই 7 থেকে 8টা দিন চলে গেল। আমার বড় ভাইয়ের শরীরের কোনো উন্নতি হচ্ছিল না। তার কয়েকদিন পর কড়া কিছু ওষুধের কারণে হয়তো আমার বড় ভাইয়ের শরীরটা একটু একটু সুস্থ হতে লাগলো। প্রায় রাজশাহী হসপিটালে 15 দিনের মাথায় আমার বড় ভাইকে সেখান থেকে রিলিজ দেওয়া হলো। বাড়িতে নিয়ে আসার পরে আমি তাকে খুব জোরপূর্বক জিজ্ঞাসা করলাম সেদিনকে সে কেন এত জোরে দৌড়ে নিজের ঘরে চলে গিয়েছিল, কি হয়েছিল সেদিন, আর ভাত খাওয়ার পরেই তার শরীরে এভাবে জ্বর আসলো কেন। আমি একটু একটু সন্দেহ করেছিলাম যে আমার ভাইয়ের সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। আমার সন্দেহটাই সত্যি হয়েছিল। তখন আমার বড় ভাই আমাদেরকে পুরো ঘটনাটা খুলে বলে। তার ভাষ্যটা এমন ছিল, মাগরিবের নামাজ শেষ করে আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরেই এক মোড়ে আড্ডা দিতে যায় তার বন্ধুদের সাথে। সেখান থেকে ফেরার সময় একটা ঈদগাহ মাঠ পড়ে।
আমার ভাই যখন সে ঈদগাহ মাঠের ওই দিক দিয়ে আসছিল, তখন দেখে সেখানে একটা জানাজা নামাজের অনুষ্ঠান হয়েছে। আমার ভাই একটু ফরেজগার লোক ছিলেন। তিনি ভাবলেন যে কেননা এখন এই জানাজাটা পড়ে তবেই বাড়ি যায়। কিন্তু আমার ভাই কোনো অবস্থাতেই বুঝতে পারছিল না যে আসলে কার জানাজা হচ্ছে, কারণ এলাকাটা তো তার নিজের পরিচিত। ভাইয়া সেই জানাজা নামাজে শরীক হতে না হতেই জানাজা নামাজের অনুষ্ঠানটা আরম্ভ হয়ে যায়। নামাজ শেষে কাফন থেকে খুলে সেই লাশটার মুখ দেখানো হয়। আমার ভাইয়াও সেখানে সেই লাশটার মুখ দেখতে যায় আর বোঝার চেষ্টা করে যে কে এই এলাকায় মারা গিয়েছে, কিন্তু সে কোনো মারা যাওয়ার খবর পায়নি। আমার ভাইয়া লাশের সামনে গিয়ে দাঁড়াতেই যা দেখে তার জন্য আমার ভাই মোটেও প্রস্তুত ছিল না। আমার ভাই স্পষ্ট দেখতে পায় সেই লাশটা আর কারো না, তার নিজেরই লাশ। আর তার লাশের মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খুলে খুলে পড়ে গেছে। মাংস খুলে যাওয়ার কারণে তার দাঁতের বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে, তার মাথার বিভিন্ন অংশের হাড় দেখা যাচ্ছে। আর সেই লাশের কাছ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হচ্ছে। এটা দেখে আমার ভাই প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায় আর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে বাড়ি চলে আসে। তিনি বাড়ি আসার আগ পর্যন্ত কোথাও দাঁড়ায়নি। অনেকে তাকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কিন্তু আমার ভাইয়ের কানে সেই কথাগুলো যেন কেমন একটা ভয়ানক শব্দের মতো লাগছিল। আমি যখন আমার ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া কি হয়েছে, এত জোরে দৌড়ে কেন আসছো, আমার ভাইয়ের কাছেও সেই কথাটা অনেক ভয়ানক শব্দের মতো লেগেছিল, যেটা আমার ভাই কোনো অবস্থাতে ভাষায় প্রকাশ করতে পারে। কথাটা শুনে আমরা বাড়ির সবাই আশ্চর্য হয়ে যাই। আমার মা তো এতদিন মন মরা হয়ে বসেছিল। ঘটনাটা শোনার পরে তিনি আরো বেশি ভেঙে পড়েন। আমরা বুঝতে পারি আসলে ভাইয়ার আসলে কোনো অসুখ হয়নি। সেদিনকে ভয় পাওয়ার কারণে আর পুঁটি মাছের তরকারি দিয়ে ভাত খাওয়ার কারণে ভাইয়ের ভয়টা আরো বেশি এঁটে ধরে, যার কারণে আজকে এই পরিস্থিতি। আমরা সময় নষ্ট না করে একটা কবিরাজের কাছে যাই। সেই কবিরাজের কাছে যেতেই সেই কবিরাজটা আমার ভাইকে দেখেই বলে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আর তার এখন যে অবস্থা, সে একেবারে শেষ পর্যায়ে আছে। তিনি তবুও তার মতো করে কিছু রিচুয়াল আমাদের করে দেন আর একটা তাবিজ আমার ভাইকে দেন। আমরা সেই তাবিজটা আমার ভাইয়ের হাতে বেঁধে রাখি। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। আমার ভাই আবারও অসুস্থ হয়ে পড়ে। এবার এত পরিমাণে আমার বড় ভাই অসুস্থ হয়ে পড়ে যে সে কোনো কিছু খেতে পারে না। মানুষ অসুস্থ হলে তার শরীর শুকিয়ে যায়, কিন্তু আমার ভাইয়ের ক্ষেত্রে ঘটনাটা সম্পূর্ণরূপে বিপরীত দিকে ছিল। আমার ভাই এত পরিমাণে ফুলে গেছিল যেটা আপনাদেরকে না দেখালে বিশ্বাস করতে পারবেন না। এভাবেই আরো কয়েকটা দিন কেটে যায়। আমরা লক্ষ্য করলাম আমার ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গাতে পচন ধরে গেছে। আমরা আমার ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, অনেক কবিরাজও দেখিয়েছি, কিন্তু কোনো কবিরাজই আমার ভাইকে সুস্থ করতে পারেনি। এভাবে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার অনেক রকম চিকিৎসা করেও আমার ভাইকে কোনো অবস্থাতেই সুস্থ করতে পারে না। তারা আমাদের বলে দেয় এনাকে সুস্থ করা সম্ভব না, তাই যে কয়দিন বাঁচবে এভাবেই তাকে তার বাড়িতে নিয়ে গিয়েই রেখে দিই। আমার ভাইয়ের শরীর থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াচ্ছিল, যার কারণে কেউই আমার ভাইয়ের ধারে কাছে ঘেঁষত না। আমি আর আমার মাই আমার ভাইকে পরিষ্কার করে দিতাম। আমার ভাই কিছু খেতে পারতো না, যাই খেত রক্ত বমি করে তুলে দিত। এভাবে আরো কয়েকটা দিন কেটে যায়। আমরা শেষ একটা চেষ্টার জন্য একটা কবিরাজকে ডেকে নিয়ে আসি। সেই কবিরাজটা আমাদের বাড়িতে আসার সাথে সাথেই বলে আমাদের বাড়িতে অনেক খারাপ কিছুর একটা নজর আছে। তারপরে তিনি আমাদের বাড়িটা চারপাশ ঘুরে ঘুরে দেখতে লাগলো। তারপরে আমার বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। আমার বড় ভাইয়ের সামনে এসে দাঁড়াতেই তিনি আমাদের দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ নীরব থাকার পরে তিনি আমাদের জানালেন
এতদিন কেন আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করিনি? যদি আমরা আজ থেকে প্রায় 10-15 দিন আগেও তার সাথে কন্ট্যাক্ট করতাম, তাহলে হয়তো আমার বড় ভাইকে বাঁচানো যেত। কিন্তু আমার বড় ভাইয়ের অবস্থা একেবারেই শেষ পর্যায়ে। আমার বড় ভাই যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এটা আমরা কল্পনাও করতে পারি। কথাটা শোনার সাথে সাথে আমার মা অনেক জোরে জোরে কাঁদতে লাগলো। সেই কবিরাজটা অনেক বয়স্ক একটা লোক ছিল, প্রায় 70 বছরের কাছাকাছি। তিনি লাঠি ভর করে হাঁটতেন। সেই কবিরাজটা লাঠি ভর করে হাঁটতে হাঁটতে আমার মায়ের কাছে গিয়ে বলল, মা, কাঁদিস না, বিপদ এখনো তোদের পিছু ছাড়েনি। কথাটা শুনে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গেলাম। কবিরাজটাকে জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে? সে কবিরাজটা বলল, তোদের উপরে কালো জাদু করা হয়েছে রে ছোকরা। আর এই জাদুটা শুধু তোর ভাইয়ের ওপরই নয়, তোদের বাড়ির সকলের উপরে করা হয়েছে। তোরা এই বাড়িতে যতদিন থাকবি ততদিনই তোদের সাথে অনেক খারাপ কিছু হবে। আমি এর একটা সমাধান করার চেষ্টা করছি। আমি কালকে আবার আসব। এই বলে তিনি চলে গেলেন। আমরা তাকে আর পেছনে ডাক দিলাম না। আফসোস, সেদিন রাতেই আমার ভাই ইন্তেকাল করে। আমার ভাইয়ের শরীরের বিভিন্ন জায়গা পচে গিয়েছিল, যার কারণে সেখান থেকে প্রচুর পরিমাণে তীব্র দুর্গন্ধ বেরোচ্ছিল। আমি লক্ষ্য করে দেখলাম, যার কারণে আমার ভাইয়ের লাশটা ধোয়াতে কেউ রাজি হচ্ছিল না, কারণ এত তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল যে কয়েকজন সেখানেই বমি করে ফেলে। আমি আর আমার বাবা মিলেই আমার বড় ভাইয়ের লাশটা ধৌত করি। আর লাশটা ধোয়ার সময় আমি দেখতে পেলাম, আমার বড় ভাইটা ঠিক যেরকম বলেছিল, যে সে যে জানাজা নামাজে তাকে যেরকম অবস্থায় দেখেছিল, আমিও আমার বড় ভাইয়ের চেহারাটা সেরকমই দেখতে পেলাম। আমি দেখলাম আমার বড় ভাইয়ের মুখের বিভিন্ন অংশ থেকে মাংস খুলে পড়ে গেছে। আমি গরম পানি দিয়ে ধুতেই সে জায়গা থেকে মাংস খুলে খুলে পড়ে গেছে, আর তার মুখের ভেতরের দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মাথা আর কপালের বিভিন্ন অংশের মাংস খুলে খুলে পড়ে যাওয়ায় মাথার হাড়গুলো দেখা যাচ্ছিল। সে এক বীভৎস চেহারা, যেটা আমি আমার ভাই বলে হজম করে ফেলেছি। যদি অন্য কেউ হতো, আমি হয়তো ভয়ে সেখান থেকে দৌড়ে পালাতাম, অথবা রাতের বেলা ঘর থেকে বের হতাম না। কিন্তু নিজের মায়ের পেটের বড় ভাই, তাই বিষয়টা আমি হজম করে ফেলি। আমার ভাইয়ের চেহারাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমরা কাফনের কাপড়টা খুলে কাউকে সেই চেহারাটা দেখাচ্ছিলাম। বড় ভাইকে দাফন করে দিয়ে আসার পরে সন্ধ্যাবেলায় বাড়ি ভর্তি লোক, সেখানেই সেই কবিরাজটা এসে হাজির হয়। সেই কবিরাজটা সেখানে হাজির হতে আমি তার কাছে গিয়ে বলি, আজকে কোনো কিছু করার দরকার নেই। সেই কবিরাজটা আলতো করে আমার হাতটা চেপে ধরে আর বলে, চুপ কর, আমি এখানে এসেছি, এটা কাউকে বলবি না। আর এখানকার কেউ আমাকে চেনে না। তোরা ভুলেও কাউকে বলবি না যে তোরা কোনো কবিরাজকে তোদের বাড়িতে নিয়ে এসেছি। আমার সাথে যে তোদের এখনো কন্টাক্ট আছে, এই কথাও কাউকে বলবি না। আমি আজকের মতো আবারও চলে যাচ্ছি। আমি পরে একটা সময় করে তোদের বাড়িতে আসব। কথাটা বলেই কবিরাজটা আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। আমি বাড়িতে আসতেই আমার খালা আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, লোকটি কে ছিলেন? তখন আমি আমার খালাকে একটা কিছু বলে কাটিয়ে দিলাম। আমার খালাকে বললাম, সে লোকটা আমাদেরই এলাকার এক মুরব্বী। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে গেল। সেই কবিরাজটা আমাদের বাড়িতে এক সন্ধ্যাবেলায় এলো। আসার সাথে সাথেই তিনি আমাকে বললেন একটা মাটি খোঁড়ার জন্য কোনো কিছু নিয়ে আসতে। আমি কবিরাজের কথা মতো মাটি খোঁড়ার জন্য ঘর থেকে খুন্তি বের করলাম। কবিরাজটা আমার বাড়ির পেছনে গিয়ে আজান দিতে লাগলো। আমি অদ্ভুতভাবে তার সেই আজানের ধ্বনি শুনতে লাগলাম। কবিরাজটার বয়স অনেক হয়ে গেছে, প্রায় 70-এর কাছাকাছি, কিন্তু তার আজানের কণ্ঠ যে এত পরিমাণে মিষ্টি কণ্ঠ, যেটা
আমার জীবনে আজ পর্যন্ত আমি কোনো দিন শুনিনি। এভাবেই আজান শেষ করে ফেলল। তারপরে সেই কবিরাজটা আমাকে নিয়ে আমাদের বাড়ির বিভিন্ন অংশ ঘুরতে লাগলো। তিনি যেখানেই আমাকে বলছিলেন আমি সেখানেই ঘুরতে লাগলাম। আশ্চর্যের বিষয়, আমি যেখানেই ঘুরছিলাম সেখানেই আমি একটা করে তাবিজ পাচ্ছিলাম। সেই তাবিজটা তুলে তুলে আমি সেই কবিরাজের হাতে দিলাম। এভাবেই আমি প্রায় ১০১খানা জায়গা ঘুরে ফেলেছি। আর ১০১খানা জায়গাতেই আমি সেই সেই তাবিজগুলো পেয়েছি। এতগুলো তাবিজ একসাথে জড়ো করার পরে সেই কবিরাজটা আমাকে বলল, কি ভেবেছিস এখানেই শেষ? না রে ছোকরা, এ তো শুরু, আরো কিছু বাকি আছে, চল দেখাচ্ছি। কথাটা বলেই সেই কবিরাজটা আমাদের বাথরুমের ওইদিকে গেল। সেই বাথরুমের পেছনেই একটা সজনে গাছ ছিল, আর সেই সজনে গাছের ভেতরে একটা বড় গর্ত ছিল। সেই গর্তটা থেকেই দুই দিকে দুইটা ডাল চলে গেছে। আমাকে সেই গাছের ওপরে উঠতে বললেন। আমি সেই সজনে গাছের উপরে উঠে বসলাম। তিনি একটা টর্চ লাইট আমাকে হাতে দিয়ে বললেন, দেখ তো এই গর্তের ভিতরে কি পাস। আমি সেই গর্তের ভেতরে লাইট মারতেই যা দেখলাম, আমি দেখলাম সেখানে আরো 4টে তাবিজ আর কিছু হাড়গোড় পড়ে আছে। আমি সেই হাড়গোড় আর সেই তাবিজগুলো সেই গাছের গর্ত থেকে বের করলাম। এবার সেই কবিরাজটা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, কাজ অর্ধেকটা সম্পন্ন হয়েছে, ঘরের ভেতরে চল, বাকি কাজগুলো এবার সম্পূর্ণ করি। কথাটা বলেই সেই কবিরাজটা আমাদের ঘরের ভেতরে গেলেন। আমাদের ঘরের ভেতরে যেতেই আমরা প্রচুর পরিমাণে ভয় পেয়ে গেলাম একটা ঘটনা দেখে। ঘটনাটা আর কিছু না, কবিরাজটা যখনই একটা বৃত্ত এঁকে তার ভিতরে একটা তারা আঁকলেন, সাথে সাথেই আমার বাবার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল। তিনি উঠে দাঁড়াতে পারলেন না। এমন সময় আমি আমার বাবার কাছে যেতেই সেই কবিরাজটা আমার হাত চেপে ধরলেন আর বললেন, কোথাও যেতে হবে না, এখানেই বস। আমি সেখানেই বসে পড়লাম। বাবাকে দেখে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল। সেই কবিরাজটা সেই বৃত্তের পাশে আরো একটা বৃত্ত আঁকলেন, আর সেই বৃত্তর ভেতরে আমাদের সবাইকে দাঁড় করিয়ে দিলেন, শুধু আমার বাবাকে ছাড়া। আমি সেই কবিরাজকে জিজ্ঞাসা করলাম, আমার বাবাকে কেন এখানে নিয়ে আসলেন না? তিনি বললেন, পরবর্তী অ্যাটাক আমার বাবার উপরে, তারপরে আমার উপরে, এভাবে আস্তে আস্তে আমাদের সবাইকে শেষ করে দিয়ে তারপর এখানেই থামবে। সেই কবিরাজটা আমাকে বলল, তুই গাছের কোটরির ভিতরে যে হাড়গুলো পেয়েছিস এগুলো কি জানিস? আমি তাকে বললাম, না আমি জানি না। সেগুলো কি? তখন সেই কবিরাজটা আমাকে বলল, ব্ল্যাক ম্যাজিকটা অন্য কেউ করেনি, এটা তোদের একান্ত নিজের লোক করেছে, যার নাম আমি তোদেরকে বলবো না। আমি তোদেরকে একটু ইঙ্গিত দেব। ইঙ্গিতটা ঠিক এরকম যে তোদের সাথে কি কেউ কোনো সম্পর্ক জড়াতে চেয়েছিল? যে তোদের সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল এটা তাদেরই কাজ। আমার বুঝতে আর বাকি রইল না যে কাজটা কে করেছে। এটা আমার সেই খালাই করেছে, যেই খালাটা আমার ভাই মারা যাওয়ার দিন সন্ধ্যাবেলায় আমাকে জিজ্ঞাসা করেছিল এই বৃদ্ধ লোকটা কে। তার মেয়ের সাথে আমার বড় ভাইয়ের বিয়ে দিতে চেয়েছিল। আমাদের অবস্থা খুব ভালোই ছিল। তিনি সম্পত্তির লোভে তার মেয়েকে আমাদের কাছে গচ্ছিত রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার বাবা এই বিয়েতে কোনো অবস্থাতেই রাজি ছিল না। কবিরাজটা আমাদের আরো জানায়, আমাদের পরনের কাপড় থেকে শুরু করে আমাদের মাথার চুল সবকিছুই আমার খালা সংগ্রহ করেছিলেন। আর তিনি যতবার আমাদের বাড়িতে এসেছেন একটা একটা করে তাবিজ পুঁতে গিয়েছেন। আর সেই সাজনে গাছের গর্তের ভেতরে আমাদের মাথার চুল, পরনের কাপড়, একটা শালিক পাখির মৃতদেহ, আর একটা ইঁদুরের মৃতদেহ, একটা মাছ, আর একটা কালো বিড়ালের পায়ের হাড় ছিল, যেগুলো যত তাড়াতাড়ি নষ্ট হবে আমরাও ঠিক তত তাড়াতাড়ি মারা যাব। তারপরে
সে কবিরাজটা তার মতো করে সবকিছু ঠিক করে দিলেন। আলহামদুলিল্লাহ, তারপর থেকে আমাদের ওপর থেকে সব বিপদ কেটে যায়। আমরা এখন খুব ভালোই আছি, কিন্তু কোনো কারণ ছাড়াই আমরা আমাদের সেই খালার সাথে ওরকমভাবে মিশতাম না। আস্তে আস্তে আমরা সেই খালার সাথে সম্পর্ক কিছুটা ছিন্ন করে ফেলি। সেই খালার বাড়িতে প্রায় 10 বছর যাবৎ আমি যাই না। আমাদের পরিবারের কেউ সেই খালার সাথে কথাও বলে না। আমার খালা জানতেন যে আমরা তার উপরে অ্যাকশন নিয়েছি, তাই তিনিও আর আগ বাড়িয়ে আমাদের সাথে সম্পর্ক করতে আসেননি। ঘটনাটা এখানেই শেষ। ভালো লাগলে পড়ে শোনালে খুব খুশি হব। আসলেই ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ একটা জিনিস। যারা এটা করে আমি তাদেরকে মানুষ বলে গণ্যই করি না। আপনারা সবাই ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকবেন। এটা করা যতটা খারাপ, এটা শিখতে যাওয়া ততটাই খারাপ। অনেকে এসব শিখতে গিয়ে নিজের প্রাণও দিয়েছে। তাই আসুন আমরা সচেতন হই আর এসব ব্ল্যাক ম্যাজিক থেকে দূরে থাকি। ঘটনাটা বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমাদের কাছে যেভাবে লিখে পাঠান, আপনারাই আমাদের কাছে লিখে পাঠান, আর আমরা সেই ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপনা করি। আমরা আমাদের এই ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলটা নতুন শুরু করেছি। যারা আমাদেরকে আগে থেকেই চেনেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের পুরনো চ্যানেলটা কোনো এক কারণবশত নষ্ট হয়ে গেছে, তাই এই চ্যানেলটিতে আপনাদের একান্তই সাপোর্ট আশা করছি। সবাই আমাদের পাশে থাকবেন। আমরা আমাদের এই অনুষ্ঠানটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারব।